শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পদযাত্রা করেছেন সোহেল তাজ। আবারও রাজনীতিতে সক্রিয় হতেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বহুল আলোচিত আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বৈঠককে ঘিরে সারা বিশ্বে এখন সাজ রব। সবার নজর এখন এই বৈঠকের দিকে। আলাস্কায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এবং এক নাম্বার ভারত বাংলাদেশ সম্পর্ক সূচনা হবে আগে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এটা গোপালগঞ্জবাসীরও দাবি, আমরা যারা ভুক্তভোগী আমাদেরও দাবি। এইখানে ঐক্য আছে আমাদের, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। এই দেশ রত্নকে, এত বড় রত্ন আমরা বাইরে রাখতেছি না, তা ভারতে রাখতেছি না। আজকে এই যে বাকশালের পতন দিবসে 15 আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন। এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমার লোক, এরা হচ্ছে ডকুমেন্টারির লোক। এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায়। তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে এই বিনম্র শ্রদ্ধা দিয়ে। অতএব বিনম্র শ্রদ্ধার এই দুই শব্দের একটা ছোট্ট স্ট্যাটাসকে স্ট্যাটাস আকারে দেখলে হবে না। এর ভিতরে বিশাল আমার ঐতিহাসিক লড়াই এবং কালচারাল ফ্যাসিবাদের যে হেজিমনি আমরা দেখেছি, সেই বিষয়গুলো এখানে জড়িয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই। সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই। দর্শক, আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা নয়, আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখি। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের সেই বহুল আলোচিত আকাঙ্ক্ষিত প্রত্যাশিত বৈঠককে ঘিরে সারা বিশ্বে এখন সাজ রব। সবার নজর এখন এই বৈঠকের দিকে। আলাস্কায় এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সেই বৈঠকের ফলাফল কি হবে তা নিয়ে দারুণ উদ্বেগ উৎকণ্ঠায় পুরো বিশ্ব বলা যায়। পৃথিবীর হচ্ছে সবচেয়ে এই মুহূর্তে বিশ্বের দুই শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। সেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠকে বসছেন। তার আগে গত কয়েক সপ্তাহ ধরে নানা রকম বিশ্লেষণ, উত্তেজনা এবং এই বৈঠক যেটা বলা হচ্ছে যে যুদ্ধ বন্ধ করতেই হবে, যদি রাজি না হয় তাহলে একেবারে লন্ডভন্ড করে দেবেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে পুতিন বলছেন যে কোনো রকম ছাড় দেওয়া হবে না। জেলেনস্কি এই বৈঠককে ঘিরে এতই টেনশনে যে তিনি দৌড়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিন কি আলোচনা করে তারা একমত হন সেটার জন্য। মোট কথা গোটা ইউরোপও কিন্তু তটস্থ, কারণ ইউরোপের একটা মর্যাদা যে ইউক্রেনকে সাপোর্ট করছে তারা। সেই ইউক্রেন যদি বিপদে পড়ে ইউরোপ অত্যন্ত আশাহত হবে। ফলে ইউরোপের মধ্যেও একটা উত্তেজনা এবং এই বৈঠকের দিকে তারা তাকিয়ে আছে। বৈঠকের খবর কিছু পাওয়া গেছে, তার মধ্যে কিছু ইন্টারেস্টিং খবর আছে। দর্শক, এখানে বলা হচ্ছে যে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না যুক্তরাষ্ট্রে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে এবং তার উপর পরোয়ানা আছে, যেমন নেতানিয়াহু তেমনি পুতিন। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে বৈঠক চলতে পারে 6 থেকে 7 ঘন্টা ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। আলাস্কায় এই বৈঠকটি অন্তত 6 থেকে 7 ঘন্টা হবে বলে ক্রেমলিন আশা করছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে এই তথ্য জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল 1কে বলেন, আপনি ধরে নিতে পারেন যে এটি ন্যূনতম 6 থেকে 7 ঘন্টা চলবে। তিনি আরো বলেন, বৈঠকটি ফলপ্রসূ হবে বলে মস্কো প্রত্যাশা করে। আর একটা বিবিসি রিপোর্ট করেছে বিশ্লেষকরা, যুক্তরাষ্ট্রের মাটিতে পুতিনকে কেন গ্রেপ্তার করা হবে না।
যুদ্ধাপরাধের অভিযোগে 2023 সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সে সময় পুতিনকে একজন যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করেছিলেন। এই গ্রেপ্তারি পরোয়ানা ন্যায়সঙ্গত এবং বলছেন যে তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য কোনো রাষ্ট্র নয়। 2000 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষর করেছিলেন। ওই সংবিধির আলোকে আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠা করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সিনেট কখনো এই চুক্তিকে আইনগতভাবে বাধ্যতামূলক করার জন্য অনুসমর্থনের জন্য পদক্ষেপ নেয়নি। বিল ক্লিন্টন রোম সংবিধিতে স্বাক্ষরের 2 বছর পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সম্পৃক্ততার অবসান ঘটান। এর পেছনে যুক্তি হিসেবে তিনি বলেন, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, সে কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার কার্যকারিতা আমেরিকার মাটিতে থাকবে না। এদিকে ট্রাম্প প্রশাসন অবশ্য আইসিসির প্রতি বৈরিতা করছে। নেদারল্যান্ডসের হেড শহরে অবস্থিত এই আদালতের বেশ কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। আফগানিস্তানে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সেনারা যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগের তদন্ত করায় আইসিসির ওইসব কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। আইসিসির এখতিয়ারের এই ঘাটতিতেই পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকের বৈঠক হিসেবে আলাস্কাকে বেছে নেয়ার একটা কারণ থাকতে পারে। অবশ্য আইসিসির স্বাক্ষরকারী দেশ মঙ্গোলিয়া 2023 সালে আগস্টে সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই সময় তাকে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে অনুরোধ জানানো হলেও মঙ্গোলিয়া সেই অনুরোধ পালন করতে অস্বীকৃতি জানায়। সেই জন্য মঙ্গোলিয়াকে কোনো পরিণতি ভোগ করতে হয়নি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক আইন কেবল ততটাই কার্যকর হয় যতটা দেশগুলোর সরকার এবং নেতারা কার্যকর করতে চান। আর এই ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চান এবং এই সাক্ষাৎই তার শর্ত অনুযায়ী করতে তাকে আটকানোর মতো কিছু নেই। এখানে ট্রাম্প বৈঠকের আগে বলেছেন যে যুদ্ধ বন্ধে রাজি না হলে কঠিন পরিণতি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে তাহলে রাশিয়াকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। শুক্রবার সকালে পুতিনের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যাওয়ার পথে এয়ারফোর্স 1 উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই কথা বলেন। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সকাল 8টার কিছুক্ষণ আগে সফর সঙ্গীদের নিয়ে উড়োজাহাজে তিনি চড়েন। আলাস্কার সময় বেলা 11টায়, অর্থাৎ বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়, বাংলাদেশ সময় রাত 1টায় পুতিন এবং ট্রাম্পের মধ্যে বহুল আলোচিত এই বৈঠক হবার কথা। এই বৈঠকে ধারণা করা যায় রাশিয়া যেভাবে ফোকাস করতেছে তাতে ছাড় দেবে। হয়তো কিছু বিষয়ে তারা ঐক্যমত্য হয়েছে যে ওই ল্যান্ড ভাগাভাগি করার ব্যাপারে, যে কিছু অংশ রাশিয়া পাবে, কিছু অংশ ইউক্রেন পাবে। হয়তো জেলেনস্কি এখন চাপের মুখে সেটা হয়তো মানতে বাধ্য হবে। ফলে অনেক জটিল দিক আছে। এক কথায় বলা যাবে না যে এই বৈঠক মানে সফল হবে আর এই বৈঠকের যা যা সিদ্ধান্ত হবে সেটা যে কার্যকর হবেই মানে এমনটা না। তবে ডোনাল্ড ট্রাম্প মানে খুব সিরিয়াস ইউক্রেনের সঙ্গে এই রাশিয়ার এই যুদ্ধ বন্ধের ব্যাপারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং 1 নাম্বার, ভারত বাংলাদেশ সম্পর্ক সূচনা হবে আগে শেখ হাসিনাকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য। এটা গোপালগঞ্জবাসীরও দাবি, আমরা যারা ভুক্তভোগী আমাদেরও দাবি। এইখানে ঐক্য আছে আমাদের, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই। এই দেশ রত্নকে, এত বড় রত্ন আমরা বাইরে রাখতেছি না, তাও ভারতে রাখতেছি না, রত্নকে আমরা দেশে চাই। বঙ্গবন্ধু খাতে কত দুর্নীতি হয়েছে এটা যদি আপনি প্রকাশ করেন, যে কোনো সুস্থ লোক আত্মহত্যা করবে। একটা নাম দিয়ে এত দুর্নীতি হইতে পারে? একটা টয়লেট খানা থেকে শুরু করে অমুক সেতু তমুক সেতু, বঙ্গবন্ধুর নামে একটা কিছু করলেই টাকার পাহাড়। তো ফলে এই যে দুর্নীতির একটা সোনার খনি বঙ্গবন্ধু, তাকে আপনি জাতির পিতা, জাতির মডেল আকারে হাজির করতেছেন। বিপ্লবীরা একদম রাইট কাজ করছে, এগুলো মাটির সাথে মিশাই দিছে এবং মাটির সাথে ভায়োলেন্স সমর্থনযোগ্য না। এবং যে ভায়োলেন্স হয়েছে এটাকে ভায়োলেন্স বলা যাবে না, এটাকে একটা সুন্দর ইংরেজি টার্ম আছে, এটাকে বলে ইমানসিপেটরি ভায়োলেন্স। কোন অবস্থাতে আমরা কি দেখছি গত 15 বছরে? পোস্টার ব্যানারের জঞ্জালে রাস্তাঘাটে মন্ত্রণালয়ে কোথাও যাওয়া যেত না। তোর কেউ কইছে তোর সালাম দিতে? তোর চরিত্র ফুলের মতো পবিত্র না খারাপ জানতে চাইছি কেউ? হ্যাঁ, তো জানার দরকার কি? তোর এই জেনারেশন পছন্দ করে হিডেন গণহত্যাকারী মুক্তিযুদ্ধের চেতনা, এবং এই মুক্তিযুদ্ধের চেতনা অনেকগুলো পকেট আছে। এর মধ্যে একটা শক্তিশালী পকেট হলো বঙ্গবন্ধু পকেট। কে বঙ্গবন্ধু না? আমি বঙ্গবন্ধু, আপনি বঙ্গবন্ধু, আবু সাইদ বঙ্গবন্ধু, হ্যাঁ, স্বামী ভাই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু একটা সার্বজনীন নাম, যে বাংলার বন্ধু, বাংলাকে ভালোবাসে, যারা বুকচিতা আছে তারা প্রত্যেকে একটা বঙ্গবন্ধু। শেখ মুজিব তো বঙ্গবন্ধু না, বরং সে ফ্যাসিবাদের জনক, সে এখানে বাকশালের জনক। হ্যাঁ, এবং সে তো বাই চান্স লিডার। ভাসানী তো মূলত আমাদের মূল নেতা।
এবং 69 গণঅভ্যুত্থান একটু হার্শ আমি বলবো যে তার ডেফিনেটলি অবদান, কারণ মুক্তিযুদ্ধের অবদান সবার, এই যে সবার আছে, কিন্তু সিঙ্গেল আউট করা হয় যেখানে, সেটা তো আওয়ামী লীগের সমস্যা। কিন্তু মুক্তিযুদ্ধে তার অবদান বা মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ তিনিই ছিলেন রাজনৈতিক, মুক্তিযুদ্ধের প্রধান পুরুষ প্রত্যেকে। যেমন আপনি কি এখন বলতে পারবেন এই যে চিটাগাং রোডে যে হকার ছেলেটা পুলিশের গুলি খেয়ে মারা গেল, এই 24-এর গণঅভ্যুত্থানে সে প্রধান লোক না? যে কৃষক বন্দুকযুদ্ধ, যে কৃষক যে শ্রমিক আপনার বিদ্রোহ করলো, 69-এর গণঅভ্যুত্থান করলো, মারা গেল, ও কি জাতির পিতা না? প্রত্যেকে জাতির পিতা। আপনি যখন সিঙ্গেল আউট করবেন, হ্যাঁ আমি তো মনে করি এই যে আপনি ক্ষোভের কারণে বলছি না, আমি রিয়েলি মিন ইট। বঙ্গবন্ধু একটা সার্বজনীন টার্ম। এই যে বাচ্চা ছেলেগুলো যারা ড্রেনের ময়লা পরিষ্কার করতে হাত ঢুকাই দিয়া, এরা বঙ্গবন্ধু না? এদের তো কোনো পয়সা দিতে হয়েছে রাস্তাঘাটে এগুলো কন্ট্রোল করার জন্য, ময়লা পরিষ্কার করার জন্য? কোনো আওয়ামী চোর কি এদের চেয়ে বেশি বাংলাদেশকে ভালোবাসে? বঙ্গবন্ধু টানটাকে এই যে সিঙ্গেল আউট করে এই যে আওয়ামী সম্পত্তি বানানো হয়েছে এবং নানা রকম জরিপ টরিপ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, এবং বাংলাদেশের 71-কে আমি বারবার বলছি, 71-এর চেতনাকে পরাজিত করতে না পারলে, 71-এর আওয়ামী চেতনাকে পরাজিত না করতে পারলে বাংলাদেশের নতুন সূচনা হবে না। এটা 15 বছর আমি স্টিল এটা বলি, এখন এটা পরাজিত হয় নাই, কারণ এটার কালচারাল এজেন্টগুলো এখন শক্তিশালী। শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান। তবে মুক্তিযুদ্ধে মুজিবের অবদান এবং ত্যাগকে স্বীকার করেন তিনি। বলেন, শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশ ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত করেছিল। 1972 সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং একদলীয় বাকশালে স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল। আজকে এই যে বাকশালের পতন দিবসে 15 আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন, এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমার লোক, এরা হচ্ছে ডকুমেন্টারির লোক, এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায়। তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেঁপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে, ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে। এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন। আমরা যখন 24-এর গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি, তখন বারবার দেখবেন যে বাংলাদেশ রাষ্ট্রের শত্রু কারা, সেই আলোচনাটা আমরা বারবার তুলি। এবং অনেকে আশ্চর্য হয় যে কেন আমরা বারবার দিল্লিকে টেনে নিয়ে আসি, কলকাতাকে টেনে নিয়ে আসি। ঐতিহাসিকভাবে যদি দেখেন যে আমরা যখন প্রথমবারের মতো স্বাধীন হইলাম 1947 সালের 14 আগস্ট লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে, এবং যেটা পরবর্তীতে দ্বিতীয়বার স্বাধীন হইলাম আমরা 100 বছরের মধ্যে 1971 সালে, এবং সেটা লাহোর প্রস্তাবের এক্সটেনশনই ছিল। তো সেই রাষ্ট্রসত্তাকে বারবার প্রশ্নবিদ্ধ করেছে কারা আসলে? আমার এই যে আজাদির লড়াই শত শত বছরের, আমার যে চিরস্থায়ী বন্দোবস্তকে যে আমরা জমিদারি প্রথা বিলুপ্ত করবার মধ্য দিয়ে যে নাই করে দিলাম, কৃষক শ্রমিক প্রজাক পার্টি, তারপরে প্রজাসত্ব আইন, এই যে রাজনীতিটা, এই রাজনীতিটার সাথে যে একটা রাষ্ট্রসত্তা জড়িত ছিল, আমার আজাদির রাষ্ট্রসত্তা, বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দুর একটা সম্মিলিত রাষ্ট্রের আকাঙ্ক্ষা, যেটার মধ্য দিয়ে পাকিস্তান রাষ্ট্র বিকশিত হয়েছিল, বাট সে আবার ফেইলও করেছে। তো সেই জায়গাতে বাংলাদেশ রাষ্ট্র হওয়ার পরে আজকের 53-54 বছর পরেও এসে দেখবেন এই রাষ্ট্রের শত্রু মিত্র প্রশ্ন আমরা নির্ধারণ করতে পারি নাই। এবং বারবার যে কারণে দেখবেন যে আমাদেরকে দিল্লি এবং কলকাতাকে টানতে হয়, কারণ দিল্লি হচ্ছে আমার রাজনৈতিক সত্তার প্রধানতম শত্রু। এই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট দিল্লির, এইটাকে যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি তাহলে আমরা বারবার একই ভুল করব। আর কলকাতা হচ্ছে আমার কালচারাল ফ্যাসিবাদের এক্সটেনশন, যে আমার যে আজকের বাংলাদেশের ভিতরে যে কালচারাল ফ্যাসিবাদ আবৃত করেছিল আওয়ামী লীগের ছায়ায় গত 53-54 বছর ধরে, অথবা 47 থেকে ধরলে এই যে প্রায় 80 বছর ধরে চলছে, এই কালচারাল ফ্যাসিবাদের রাজধানী হচ্ছে কলকাতা। অতএব দিল্লি এবং কলকাতাকে আমরা দেখবেন যে শুধু ভারত আকারে পড়লে হবে না, এটা একটা পলিটিক্যাল ফ্যাসিবাদ আছে, একটা পলিটিক্যাল হেজিমনি আছে, আর কালচারাল একটা হেজিমনি আছে। দিল্লি হচ্ছে আমার পলিটিক্যাল হেজিমনিকে রেফার করে, আর কলকাতা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আমার কালচারাল হেজিমনিকে। অতএব এই পলিটিক্যাল হেজিমনি এবং কালচারাল হেজিমনির এজেন্ট কারা বাংলাদেশে, কারা তাদের এক্সটেনশন, সেই এক্সটেনশনটা কিন্তু বুঝতে হবে। যে দেখেন কেন আওয়ামী লীগকে, জাতীয় পার্টিকে এবং 14 দলকে রাজনীতি এবং নির্বাচনে আমরা দেখতে চাই না, তার রাজনৈতিক অধিকার নাই কেন? এই কথাটা যখন আমরা বারবার বলছি যে যারা তার নিজ দলের ভোটারদের এবং নেতাকর্মীদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সে তো আসলে রাজনৈতিক দল নাই,
2008 সে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে ক্ষমতা এসছে, 14তে সে 153টা আসনে এমনিই জিতেছে। তাহলে আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয়নি। 18তে রাতের ভোট করেছে, আওয়ামী লীগের ভোটাররাও তো ভোট দেয়নি। 2024-এ দামি নির্বাচন করেছে। তাহলে যে রাজনৈতিক দল তার সমর্থক নেতাকর্মীদের ভোটের অধিকারেও বিশ্বাস করে না, তাহলে সে রাষ্ট্র সত্তাকেই তো সে আলটিমেটলি ধারণ করে না। অতএব এই বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম নিরাপত্তার হুমকি হচ্ছে, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং তার 14 দল। এবং এই যে পলিটিক্যাল ফেনোমেনাটা, এটা হচ্ছে দিল্লির হেজিমনির এক্সটেনশন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে শুধু রাজনৈতিক দল আকারে দেখার সুযোগ নাই, কারণ তারা রাজনৈতিক দল না। হিস্টোরিক্যালি এই দলগুলো হচ্ছে আমার আজাদির বিপক্ষে সবসময় ছিল। আমার রাষ্ট্রসত্তাকে অখন ভারতের বিজেপির হিন্দুত্ববাদী অথবা কংগ্রেসের সেই ফিরে এক দেশ বানানোর যে রাজনীতি, সেই রাজনৈতিক সত্তার ভিতরে মিলে যাওয়ার চেষ্টাটা তারা সবসময় করেছে। এবং এইটাকে সবচেয়ে বেশি হেল্প করেছে কারা দেখবেন, কালচারাল ফ্যাসিবাদ যারা কায়েম করেছে। এবং আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট হিসাবে কাজ করেছে বাংলাদেশে বামপন্থীরা, সিপিবি পার্টিকুলারলি, কমিউনিস্ট পার্টি। এবং এই কমিউনিস্ট পার্টির যারা বুদ্ধিজীবীরা আছে বিভিন্ন বাম দলে দেখবেন, এরাই হচ্ছে আওয়ামী বয়ান তৈরি করে, এরা আওয়ামী বুদ্ধিজীবিতা করে, এবং এরা আওয়ামী লীগের রাজনীতির বৈধতা, সম্মতি উৎপাদন করে। এবং এই সম্মতি উৎপাদনের ক্ষেত্রে এই বামপন্থীরা সবচেয়ে বেশি নির্ভরশীল পরগাছা হচ্ছে তারা কলকাতার পরগাছা। কারণ আমি ইংল্যান্ডে লেফট পলিটিক্স করছি, লেবার পার্টি রাজনীতি করেছি, বাম রাজনীতি আমি দেশেও করেছি। এটার মধ্য দিয়ে যেটা দেখেছি যে বাংলাদেশে আসলে যারা নিজেদেরকে বাম বলেন তারা আসলে কেউ বাম না। তাদের ভিতরে আমি কলকাতার যে ব্রাহ্মণ্যবাদী একটা ফ্যাসিবাদ, এই ক্যারেক্টার দেখতে পাই। তাদের মধ্যে আমি জমিদারি প্রথা, যে জমিনদারি সিস্টেমকে দেখতে পাই। তাদের মধ্যে আমি বাঙালি মুসলমান এবং বাঙালি নিম্নবর্ণের হিন্দু, অচ্ছুত, নিম্ন নমশূদ্রদের বিপক্ষের, অধিকারের বিপক্ষের জায়গাটা আমি দেখতে পাই। অতএব এই কালচারাল ফ্যাসিবাদ তৈরি করার ক্ষেত্রে দেখবেন এই সিপিবিওয়ালারা, এই বামপন্থীরা সবচেয়ে বেশি গুরু মানে হচ্ছে কলকাতার লোকদেরকে। এবং এই কলকাতার এই পুরো ন্যারেটিভের ভিতরে কলকাতার বামপন্থীরা যেমন আছে, জ্যোতি বসুর দল থেকে শুরু করে যারা যারা ছিলেন, এদেরকে এরা পীরের মতো মারে। কলকাতার সাহিত্য আছে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিম, এরা সবাই আছে কলকাতার ফ্যাসিবাদ তৈরির রাজনীতিতে। থার্ড হচ্ছে কলকাতার নাটক, সিনেমা, গান, এর প্রত্যেকটার মধ্য দিয়ে যে হেজিমনি তৈরি হয়েছে, এই হেজিমনিটাকে বাংলাদেশে রূপান্তরিত করে হচ্ছে বামপন্থীরা। এবং দেখবেন ছায়ানট, উদিচি, এর থেকে শুরু করে যে নাসিরুদ্দিন বাচ্চু টাচ্চু, এই যে টাইপের লোকটোক আছে, এই পুরো কালচারাল ফ্রন্টের রাজনীতিটাই হচ্ছে কালচারাল হেজিমনির রাজনীতি, যেটা কলকাতা থেকে কমিউনিস্ট পার্টি হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে রাজনৈতিকভাবে ধারণ করেছে আওয়ামী লীগ। এবং আজকে মিলায়া দেখেন, আজকে এই যে বাকশালের পতন দিবসে 15 আগস্ট যে পালিত হচ্ছে, যেখানে দেখবেন যে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে। কারা জানাচ্ছে? এদের শুধু নাম ফেসগুলো দেখবেন, এরা নাটকের লোক, এরা গানের লোক, এরা সিনেমার লোক, এরা হচ্ছে ডকুমেন্টারির লোক। এরা দেখবেন ওই সকল ইউটিউবার যারা হাসিনা থাকতে শেখ হাসিনার মুরগি পোলাও বিরিয়ানি কেমনে বানায় সেটা জানতে চায়। তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পিছনে নৌকা করে করে ক্যাম্পেইন করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের টাকায় ফুলে পেঁপে কোটি কোটি টাকা লুটপাট করার সুযোগ পেয়েছে, ডিজিটাল ক্যাম্পেইনের নামে বড় বড় ব্যবসা বাণিজ্য করেছে। এই পুরো চক্র দেখবেন ঠিক ওই কালচারাল হেজিমনির এক্সটেনশন। এবং এখান থেকে যারা বের হয়ে আসছে তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাই। আপনি দেখেন আজকে আমাদের এই যে মাননীয় সংস্কৃতি বিষয়ক যে উপদেষ্টা আছে মোস্তফা সরোয়ার ফারুকী ভাই, অসাধারণ। উনি ওনার এই যে বাংলাদেশপন্থী রাজনীতির জায়গাতে যে ফিরে এসছেন এবং এটার জন্য যে উনি অবদান রাখতেছেন, এইটা হিস্টোরিক। এই গণ অভ্যুত্থানকে ধারণ করে একটা নতুন বাংলাদেশ গড়বার যে কালচারাল লড়াইটা, সেই লড়াইটা উনি মারাত্মকভাবে ফাইট করছেন আমাদের পক্ষে, এবং ওনাকে আমরা এই জন্য মোবারকবাদ জানাই। বাংলাদেশের নববর্ষ উদযাপন থেকে শুরু করে ফ্যাসিবাদের পতনের 1 বছরকে যেভাবে উনি সুন্দর করে কালচারালি জায়গা থেকে ফুটায় তুলেছেন, এটা অসাধারণ একটা ব্যাপার, এবং তার প্রতি আমরা এবং আমাদের গণ অভ্যুত্থানের সকল শক্তি কৃতজ্ঞ। কিন্তু অ্যাট এ টাইম বাংলাদেশে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যারা আজকে বিনম্র শ্রদ্ধার মেসেজ দিয়ে বাকশালকে, হাসিনাকে, শেখ মুজিবকে, কলকাতার এক্সটেনশন, পলিটিক্যাল এবং কালচারাল হেজিমনির এক্সটেনশনকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছে, এই ক্যারেক্টারগুলোকে আপনাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। তাদের রুটি রুজি, আয়, ব্যবসা, এবং আমরা জানি টাকা পয়সারও লেনদেন হয়েছে এখানে। এই যে যারা যারা স্ট্যাটাস দিয়েছে, এদেরকে বিশাল অঙ্কের টাকা লেনদেন করা হয়েছে শুধুমাত্র এতটুকু একটা স্ট্যাটাস দেওয়ার জন্য, দেশে থেকে এবং দেশের বাইরে থেকে। এবং আস্তে আস্তে এই গণ অভ্যুত্থান, আওয়ামী লীগের পতনটা যেন ফেড আউট হয়ে যায়, হালকা হয়ে যায়। এই পলিটিক্সটা শুরু হয় সবসময় গান বাজনা, নাটক, সিনেমা দিয়ে, এই বিনম্র শ্রদ্ধা দিয়ে। অতএব বিনম্র শ্রদ্ধার এই 2 শব্দের একটা ছোট্ট স্ট্যাটাসকে স্ট্যাটাস আকারে দেখলে হবে না, এর ভিতরে বিশাল আমার ঐতিহাসিক লড়াই এবং কালচারাল ফ্যাসিবাদের যে হেজিমনি আমরা দেখেছি, সেই বিষয়গুলো এখানে জড়িয়ে আছে। অতএব আজকের বাংলাদেশে যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, যারা দিল্লির হেজিমনির বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি, আমাদেরকে এই লড়াইয়ের প্লেয়ার কারা,
কারা কোন শব্দে বাক্যে এই লড়াইটা আমাদের উপর আবার ফিরায় আনতে চাচ্ছে, দিল্লিকে ব্যাক করতে চাচ্ছে পলিটিক্যালি। রিফাইন্ড আওয়ামী লীগ নামে দেখেছেন জাতীয় পার্টির ব্যানারে বিটিম করে, স্বতন্ত্র করে, ভদ্র আওয়ামী লীগ নামে জাতি আপনার এই সোহেল তাজ টাইপের লোকদেরকে আয়না করা, এটা হলো রিফাইন্ড আওয়ামী লীগের পলিটিক্যাল প্রসেস। আর এই বিনম্র শ্রদ্ধা হচ্ছে ওই রিফাইন্ড আওয়ামী লীগের কালচারাল ভার্সন, যারা আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনা, শেখ পরিবারকে ফিরে আনার চিন্তা করতেছে এবং এটার পিছনে কোটি কোটি টাকার টিয়ার আছে। এটা আমরা বিশ্বস্ত সূত্রে জানি কোথার থেকে কোথায় লেনদেন হচ্ছে। অতএব জাতিকে আমাদের দায় দরদের যে রাজনীতি, আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো, বোঝানো, যেন আপনারা সতর্ক থাকেন। এই ধরনের যারা গণ অভ্যুত্থানের মানে পরাজিত শক্তিকে প্রমোট করছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তাদেরকে চিনে রাখাটা আমাদের জন্য খুব জরুরি। তা না হলে আগামী দিনে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করা, সংস্কার করা সম্ভব হবে না। ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।